এইরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে ছুঁড়ে গঙ্গায় ফেলে দিতে হবে। যদি করতে পারেন পশ্চিমবঙ্গ বাঁচবে, তাহলে পশ্চিমবঙ্গ অন্ধকার থেকে অন্ধকারে তলিয়ে যাবে। মামলা হচ্ছে চর খাচ্ছে, মামলা হচ্ছে চর খাচ্ছে। নিজেদের কর্মীদের খুন করার মধ্য দিয়ে 21শে জুলাইয়ের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম। তাকে লালন পালন করেছেন মাওবাদীরা আর চিটফান্ড। মমতা ব্যানার্জি তার মানে কি ধরনের মস্তিষ্ক হলে এই ধরনের ঘটনা প্রত্যহী ঘটে? তারা তাদের স্বার্থ রক্ষার জন্য একটি দল তৈরি করেছিল এবং সেই দল তারা ক্ষমতায় এসে যেটা প্রথম পরিকল্পনা করলো সেটা হচ্ছে গরিব মানুষ জমি পেয়েছিল তাদের কাছে জমি কেড়ে নাও, পাট্টা কেড়ে নাও। ভারতবর্ষে সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে তা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এখানে দেখবেন প্রচুর বিনিয়োগ হচ্ছে, এমনকি আদানিও তিনি শিক্ষা স্বাস্থ্যে বিনিয়োগ করছেন। তাহলে বুঝতে পারছেন যে মুনাফা না থাকে তারা করতো না। কিন্তু উনি বুক বাজিয়ে বলেন আমি 11টা প্রকল্প করেছি, কিন্তু উনি কখনোই বলেন না এই প্রকল্পের ফলে সামাজিক সুবিধে কী হয়েছে। ওর কন্যাশ্রী প্রকল্প নিয়ে সব মাতামাতি করেন। পশ্চিমবঙ্গের নাবালিকা বিয়ে বেড়ে গেছে, পশ্চিমবঙ্গের নাবালিকা পাচার বেড়ে গেছে। মূলধনী খাতে কোনো বিনিয়োগ নেই স্যার, কতটা ধ্বংসাত্মক। পশ্চিমবঙ্গ পেছোতে 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 পেছনের একদম শেষ দিকে প্রথম হয়ে গেছেন। আমি লজ্জায় মাথা নিচে হয়ে গেছি। এইটা এই জায়গায় পৌঁছে দিয়েছে। এটা একটা সপাটে চর ছিল আমার গালে। তৃণমূল কংগ্রেস দল যারা করেন, যাদের ক্রিমিনাল রেকর্ড পর্যন্ত রয়েছে, তাদের নিয়োগ হচ্ছে। রাজ্যবাসী তারা তো ভুল করেছেন, তারা যত তাড়াতাড়ি ভুলটা সংশোধন করবেন ততই মঙ্গল। যদি তারা ভুল সংশোধন না করেন তা তাদের এইরকম কলঙ্কিত হতে হবে। তাদের গোটা প্রশাসনটাকেই তারা দুর্বৃত্তদের একটা আশ্রয়স্থল করে তুলেছেন। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, এসএসসি থেকে শুরু করে ওবিসি যে বিষয়ই বলুন, প্রাত্যহিক নিয়মিত ঘটনা হয়ে গেছে যে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ হোক, তারপর ডিভিশন বেঞ্চ হোক, তারপর সুপ্রিম কোর্ট ঘুরছে এবং রোজ চরকাচ্ছে, মামলা হচ্ছে চরকাচ্ছে, মামলা হচ্ছে চরকাচ্ছে। আমরা এই বিষয়ে আর আলোচনা করব না। আমরা শুধু জানবো এই রাজ্য সরকার অর্থাৎ শীর্ষে যিনি বসে আছেন মমতা ব্যানার্জি, তার মানে কি ধরনের মস্তিষ্ক হলে এই ধরনের ঘটনা প্রত্যহিক ঘটে। আমাদের সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। স্যার, বিবিধ নিউজে স্বাগত। মানে একটা সরকারের শীর্ষে যিনি বসে আছেন, মানে প্রতিনিয়ত অনৈতিক কাজ, আর আপনারা যখন এই অনৈতিক কাজের প্রতিবাদ করবেন, আইনি লড়াই দেবেন, তখন আপনাদের দাগি করার চেষ্টা। দেখুন, এ তো বিস্মিত হওয়ার কিছু নেই। আমি 2011-র প্রায় আগে থেকেই বলে আসছি যে যে দলটা তৈরি হয়েছে একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। যদি আপনারা ঘটনাক্রম বিশ্লেষণ করেন, আপনারা সাংবাদিক, আপনাদের নিশ্চয়ই সেটা করা সম্ভব। একটি দল প্রথম তৈরির প্রাথমিক পাঠটা করে 21শে জুলাই একটা চূড়ান্ত গুন্ডামির মধ্য দিয়ে। নিজেদের কর্মীদের খুন করার মধ্য দিয়ে 21শে জুলাইয়ের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম। এবং সেটা যে দাঙ্গা পরিকল্পিত ছিল, তৃণমূলের অন্দরমহলেই সকলে এখন ধীরে ধীরে বলে ফেলছেন চারিদিকে। এবং তারপর তাকে লালন পালন করেছেন মাওবাদীরা আর চিটফান্ড। এর মধ্য দিয়ে একটা দলের উত্থান। বিভিন্ন প্রচার মাধ্যম তারাও সেই দলটাকে অনেক তোল্লা দিয়েছিলেন, কারণ এই প্রচার মাধ্যমগুলো সাধারণভাবে নিয়ন্ত্রিত হন বৃহত্তর পুঁজিদের দ্বারা, ধান্দার পুঁজিদের দ্বারা। ভারতবর্ষের বুকে যত বৃহত্তর মিডিয়া আছে আপনারা সকলেই জানেন, তার 90% চালায় হচ্ছে বড় বড় পুঁজিপতিরা। আপনাদের মতো পোর্টাল তো হালে তৈরি হয়েছে। তারা তাদের স্বার্থ রক্ষার জন্য একটি দল তৈরি করেছিল এবং সেই দল তারা ক্ষমতায় এসে যেটা প্রথম পরিকল্পনা করলো সেটা হচ্ছে গরিব মানুষ যারা বামফ্রন্টালে জমি পেয়েছিল তাদের কাছে জমি কেড়ে নাও, পাট্টা কেড়ে নাও। তাদের জমি কেড়ে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে মাছের চাষ করো। আর দ্বিতীয় হলো শিক্ষা। যে শিক্ষাটা বাম আমলে সম্প্রসারিত হয়েছিল, প্রান্তিক মানুষ লেখাপড়া সুযোগ পাচ্ছিলেন শেখার বিনা পয়সায়, এবং শিক্ষিত ছেলেরা তারা সম্মানজনক বেতনে শিক্ষক হচ্ছিলেন। এতে পুঁজিপতিদের অসুবিধে হচ্ছিল। ব্যক্তি পুঁজি যারা শিক্ষাটাকে পণ্য করে বাজারে প্রচুর অর্থ উপার্জন করেন। এখন ভারতবর্ষের যে সমস্ত সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে তা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এখানে দেখবেন প্রচুর বিনিয়োগ হচ্ছে, এমনকি আদানিও তিনি শিক্ষা স্বাস্থ্যে বিনিয়োগ করছেন। তাহলে বুঝতে পারছেন যে মুনাফা না থাকে তারা করতো না। অতএব সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দাও। ভেঙে দেওয়ার পরিকল্পনা হিসেবে হয়েছিল যে
স্কুলের অনুদান কমিয়ে দাও, স্কুল বাড়ি ভেঙে পড়ছে সেখানে টাকা দিও না, আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করো। কেন দুর্নীতির মধ্য দিয়ে যে শিক্ষক নিযুক্ত হবেন তিনি দুর্নীতিমূলক কাজই করবেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন সেটা আমরা ধরে ফেলেছি, আমরা লড়াই করছি, বিচারালয় বারবার আসছে, বারবার বিচারপতিরা সমস্ত দিক বিশ্লেষণ করে দেখছেন, বিশ্লেষণ করে তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে এটা ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা হচ্ছে কেন আপনি বলেন মাথায় বসে আছেন, উনি মাথাটাই দুর্নীতিগ্রস্ত মাথা, তাই এই সমস্ত পরিণতিতে অবধারিত দুর্নীতি। স্যার আমি বলছি আফগানিস্তানেও তো যে সরকার চলছে এই মুহূর্তে তারাও অরাজকতার মধ্যে দিয়ে উঠে এসেছে, কিন্তু এই মুহূর্তে সাধারণের জন্য যদি ভালো কিছু করা যায় সেই চিন্তাভাবনা তারাও শুরু করেছেন, কিন্তু আমাদের রাজ্যের যিনি সর্বা রয়েছে তার এই চিন্তাভাবনা কেন আসছে না? উনি কি শোধরাবেন না? দেখুন, আপনি একটা উদাহরণ দিলেন, যে উদাহরণটা আদৌ এখানে প্রযোজ্য নয়, তবু ধরে নিলাম। হ্যাঁ, উনি তো মনে করেন এ রাজ্যের যিনি দল চালাচ্ছেন বা সরকার চালাচ্ছেন, তিনি মনে করেন মানুষকে ক্রমশ নির্ভরশীল করে তুলতে হবে, আত্মনির্ভরশীল নয়, পরনির্ভরশীল, সরকার নির্ভরশীল, বিভিন্ন প্রকল্প নির্ভরশীল। দেখবেন উনি বুক বাজিয়ে বলেন আমি 11টা প্রকল্প করেছি, কিন্তু উনি কখনোই বলেন না এই প্রকল্পের ফলে সামাজিক সুবিধে কী হয়েছে, সমাজের দরিদ্র মানুষের ক্ষমতায়ন কী হয়েছে বলেন না। ওর কন্যাশ্রী প্রকল্প নিয়ে সব মাতামাতি করেন। পশ্চিমবঙ্গের নাবালিকা বিয়ে বেড়ে গেছে, পশ্চিমবঙ্গের নাবালিকা পাচার বেড়ে গেছে, আর মেয়েরা যারা স্কুলে আসছিল তারা স্কুল ছুট হয়ে চলে যাচ্ছে, মেয়েরাও চলে যাচ্ছে আর ছেলেরাও চলে যাচ্ছে। অথচ বাম আমলে লক্ষ্য করে দেখবেন যে স্কুলে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বাড়ছিল, এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেখা যাচ্ছিল অনুপাত হারে মেয়েদের সংখ্যা বেশি। সেই রাজ্যে এখন মেয়েরা স্কুলে আসছে না, তারা কন্যাশ্রী নিয়ে চলে যাচ্ছেন, নাবালিকা বিয়ে, নাবালিকা বিসব হচ্ছে, তথ্য আছে। রাজ্য সরকার কিন্তু এই শ্বেতপত্র প্রকাশ করছেন না। অতএব তিনি চান যে যারা দরিদ্র তারা চিরদরিদ্র থাকুন, তাদের স্বাধিকার অর্জন করার, আত্মনির্ভর হওয়ার কোনো রকম দরকার নেই, তাই সে সুযোগও দিচ্ছেন না। কিন্তু বঞ্চিত তো হতে হবে আমাদের রাজ্যবাসীকে, মূলধনী খাতে কোনো বিনিয়োগ নেই স্যার, কতটা ধ্বংসাত্মক। রাজ্যবাসী তারা তো ভুল করেছেন, তারা যত তাড়াতাড়ি ভুলটা সংশোধন করবেন ততই মঙ্গল। যদি তারা ভুল সংশোধন না করেন তা তাদের এইরকম কলঙ্কিত হতে হবে। পশ্চিমবঙ্গ পেছনের একদম শেষ দিকে প্রথম হয়ে গেছেন। যে পশ্চিমবঙ্গকে লোকে আগে সম্মান করত, সেই পশ্চিমবঙ্গকে লোকে এখন কৃপা করছে। আমার রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা তারা কুলি মজুরি খাটতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললে ব্যক্তিগত কথা উঠে যায়। আমি একবার হায়দ্রাবাদে কয়েক বছর আগে ওখানে একটা আইনজীবীদের সেমিনারে গিয়েছিলাম। তো ফেরার সময় আমাকে একটি নবীনা আইনজীবী বলছেন, স্যার আপনি এসছেন আমাদের এনলাইটেন করতে, কিন্তু আপনার রাজ্যের সব ছেলেমেয়েরা এখানে কুলিগুড়ি করতে আসছে। ঠিক এই কথা বলেছিল। আমি লজ্জায় মাথা নিচু হয়ে গিয়েছিল। এই জায়গায় পৌঁছে দিয়েছেন যে একটি বাচ্চা মেয়ে ল স্টুডেন্ট, সে কথা বলার সুযোগ পাচ্ছেন যে আপনি আসছেন আমাদের আইন সম্পর্কে সচেতন করতে, আর আপনার রাজ্যের ছেলেরা কুলিগিরি করছে। এটা একটা সপাটে চর ছিল আমার গালে। তোমরা এইসব করেছেন। এখন পশ্চিমবঙ্গের মানুষ যদি এটাকে মনে করেন তাদের জীবনের বিরাট প্রাপ্তি, তারা বুঝবেন। স্যার একদিকে সরকারি ব্যবস্থাকে ধ্বংস করা, অন্যদিকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ এটা অব্যাহত রয়েছে, এবং কাদের করা হচ্ছে? তৃণমূল কংগ্রেস দল যারা করেন, যাদের ক্রিমিনাল রেকর্ড পর্যন্ত রয়েছে তাদের নিয়োগ হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? বটেই তো, তারা প্রশাসনটাকেই তো দুর্নীতিমূলক করে তুলতে চান। দেখছেন না, একজন পুলিশ সে মেয়েদের শ্লীলতাহানি করার চেষ্টা করছে, তার পাল্টা থাপ্পড় খেয়েছে, থাপ্পড় খেয়ে তো তার লজ্জা হয়নি, এখন এতে আবার টানাটানি করছে। আরেকজন পুলিশ কর্মী একজন ধর্মঘটি প্রবীণ মানুষকে থাপ্পড় মারছেন। আজকে দেখলাম কোনো একটা গ্রামে মেয়েরা বিক্ষোভ করছেন, সেখানে পুলিশ লাঠি চালাচ্ছেন, পুরুষ পুলিশ লাঠি চালাচ্ছেন। অর্থাৎ গোটা প্রশাসনটাকেই তারা দুর্বৃত্তদের একটা আশ্রয়স্থল করে তুলেছেন। এর থেকে মানে নিস্তার কি একমাত্র ভোটের মাধ্যমেই সম্ভব? থেকে নিস্তার দিকে দিকে পাড়ায় পাড়ায় যেভাবে এখন আমি দেখতে পাচ্ছি ছাত্র যুব সকলে সংগঠিত হচ্ছেন, সমস্ত মানুষকে সংগঠিত হয়ে
এইরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে ছুঁড়ে গঙ্গায় ফেলে দিতে হবে। যদি করতে পারেন পশ্চিমবঙ্গ বাঁচবে, তাহলে পশ্চিমবঙ্গ অন্ধকার থেকে অন্ধকারে তলিয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত যেভাবে ভোটাধিকারে আঘাত করা হচ্ছে, আপনি নির্বাচন কমিশনের ঘটনা আপনি নিশ্চয়ই জানেন, আদৌ কি সম্ভব? নির্বাচন কমিশনকে বিজেপি কাজে লাগাবার চেষ্টা করেছিল এবং সেটা করার ক্ষেত্রে মমতা তাদের সবচেয়ে বড় সহায় অস্ত্র। এই তথাকথিত অনুপ্রবেশের তত্ত্ব তো ভারতবর্ষের বুকে মমতা প্রথম বিজেপির কাছে তুলে দিয়েছিল পার্লামেন্টে হইচই করে। বিজেপি সেটাকে অস্ত্র করে নিয়ে এখন চারিদিকে যে চেষ্টা শুরু করেছিলেন আমাদের, এটা ঘটনাচক্রে তাই ভারতবর্ষের সংবিধান রক্ষক সুপ্রিম কোর্ট একটা সেখানে বড় বাধা সৃষ্টি করেছেন। নতুন করে ভোটার লিস্ট করতে হবে, এই নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু ভোটার লিস্ট করার নামে আমি নাগরিকদের তার অধিকার থেকে বঞ্চিত করব। ইলেকশন কমিশনের এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আইনসম্মত নয়, ওটা আরএসএস নির্দেশিত পথ। তাই করেছিলেন, এখন আদালত বাঁচিয়েছেন, আমাদের দেখা যাক।